স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা প্রতিরোধে দেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর হচ্ছে কাল থেকে। সংক্রমণের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সংক্রমণ বাড়ছে প্রতিদিন, শতাংশের বিচারে ছাড়িয়েছে ৮-এর ঘর, শনাক্ত ২,০০০-এর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই দেশে চলমান রাজনৈতিক সামাজিক জমায়েত ঊর্ধ্বগতির কারণ। সংক্রমণ এখনো অনেক ছাড়িয়ে যায়নি, কিন্তু যে ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি, যদি এই মুহূর্তে আমরা সতর্ক না হই, যদি স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো যদি খুব সচেতনভাবে অনুসরণ না করি, সংক্রমণ আরো বেড়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয় ১১ দফা বিধিনিষেধ স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত চালানো সহ হোটেল রেস্তোরাঁয় ভ্যাকসিন সনদের বাধ্যবাধকতা নির্দেশনা আছে। অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে বলেন, নির্দেশনা বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। আপনারা প্রচার করবেন আর আমরা আমাদের ম্যান পাওয়ার এবং অন্যান্য যেগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করবো, আর আমরা সাহায্য চেয়েছি ল এনফোর্সিং এজেন্টের। বিশ্বব্যাপী সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় কোনো ঝুঁকি নিতে চায় না স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম, ফরিদপুর ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, খায়রুজ্জামান সোহাগ এবং ফখরুল ইসলাম পলাশ। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, করোনা সংক্রমণ প্রতিরোধে কাল থেকে কার্যকর হচ্ছে ১১ দফা বিধিনিষেধ। এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ হাবিব আপনাকে। আপনি যথার্থ বলছেন, আগামীকাল থেকেই কিন্তু আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে নামার কথা রয়েছে, যেহেতু করোনার সংক্রমণ বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। চট্টগ্রামে কিন্তু প্রতিদিন সেই সংক্রমণের হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে, যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা চিকিৎসা নিচ্ছেন। এমনকি কোনো জায়গায় কিন্তু আসলে যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু অনেক রোগী কিন্তু আসলে ভর্তি হয়েছে। আর সরকারিভাবে যে করোনা হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু অনেক রোগী কিন্তু এখনো পর্যন্ত তারা ভর্তি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যে স্বাস্থ্যবিধির কথা যেমনটা জানিয়েছেন আগামীকাল থেকে, তার কারণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে তারা প্রস্তুতি নিয়ে বসে আছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও মানুষ যেমন খুশি তেমনভাবে চলাচল করছে। প্রশাসন কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, গতকাল আমরা পুলিশ কমিশনার, জেলা প্রশাসক একদিন আগে তাদের একটা বৈঠকও হয়েছে। সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদেরকে কিন্তু আসলে কিন্তু আইনের আওতায় আনবে বলে তারা জানিয়েছে। কিন্তু প্রথম শুরুতে কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করবে, এমনকি যে গাড়িতে সীমিত পরিসরে যাত্রী পরিবহন করছে কিনা, ট্রেনে সীমিত পরিসরে যাত্রী পরিবহন করছে কিনা, লঞ্চে যাত্রী পরিবহন করছে কিনা, সেখানে কিন্তু আসলে তারা কিন্তু আসলে খুব একটা নজর রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় কিন্তু গত বছর যে করোনার সংক্রমণ যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু আসলে এখনও পর্যন্ত সেইভাবে নেই। কিন্তু আসলে যে আরও দিন যত যাবে তত কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে, যেহেতু ওমিক্রনের যে খাবার কিন্তু আসলে সারা দেশে কিন্তু জায়গা যাচ্ছে বলে মনে করছেন। এখানে যারা বিশেষজ্ঞ আছে, করোনা চিকিৎসা যারা দেন, তারাও বলছেন ওমিক্রনের ভেরিয়েন্ট কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে। তার কারণে মানুষকে সতর্ক থাকতে হবে। হাসপাতালগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে রোগীরা যারা ভর্তি হয়েছে এই পর্যন্ত কেউ কিন্তু সুস্থ হয়েছে, আবার অনেকজনের অবস্থাও কিন্তু অনেকটা খারাপ। গতকাল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তো তার কারণে যে চিকিৎসক তারাও কিন্তু আসলে যে প্রস্তুতি তারা নিয়েছেন, সবচেয়ে বেশি চট্টগ্রাম মেডিকেল, বিআইটিআইডি হাসপাতাল সহ সেই মেডিকেলগুলোতে, জেনারেল হসপিটাল
যেখানে আছে সেখানে কিন্তু আসলে তারা প্রস্তুতি নিয়েছেন। তো এখানে আমরা দেখছি যে যারা যেখানে টিকা কার্যক্রম চলছে সেখানেও কিন্তু আসলে যে মানুষের ভিড় দেখা যাচ্ছে, আবার শিক্ষার্থীর এরা যারা আছে তারাও টিকা নিচ্ছেন, সেখানেও কিন্তু আসলে ভিড় দেখা যাচ্ছে। সেখান থেকেও কিন্তু আসলে করোনা ছড়াতে পারে। তো তার কারণে সেখানেও প্রশাসন খুব একটা সতর্ক অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ফরিদপুরের সোহাগের কাছে। যেমনটি কিন্তু এই করোনার খবর বলছিলেন, ঠিক তেমনই কিন্তু এই করোনার সংক্রমণের বৃদ্ধি এবং যে 11 দফা নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে জানানোর জন্য আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে। তো আমি যেটা জানতে পেরেছি, যেহেতু সরকারি নির্দেশনা থেকে 11 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেজন্য কিন্তু ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কিন্তু একটি জরুরি বৈঠকও করেছেন। সেই বৈঠক থেকে কিন্তু 11 দফা নির্দেশনা মানার বিষয়ে যেই শপিং মল, মার্কেট এবং জনসাধারণের মধ্যে কিন্তু ইতিমধ্যে মাইকিং করাও হয়েছে, এটা আপনাকে দেখতে পেয়েছি। তো যেহেতু আগামীকালকে থেকে এই 11 দফা নির্দেশনা মানার বিষয়টি কার্যকরের কথা রয়েছে, তো সেই বিষয়ে কিন্তু আমরা এখন থেকে যেই উদ্যোগ সেরকম কিন্তু উদ্যোগটা লক্ষ্য করিনি আমরা। তারপরেও সাধারণ জনগণের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন যে এই ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়ার জন্য কিন্তু এখানে এসেছেন, তাদের মুখে কিন্তু কারো মুখে মাস্ক নেই এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি কিন্তু রয়েছে সেই বিষয়টিও কিন্তু কেউ মানছেন না। সামাজিক দূরত্ব বলেন, কোনো কিছু কিন্তু মানছেন না। কিন্তু সারা দেশের মতনই কিন্তু ফরিদপুরে ওমিক্রনের যে ভয়াবহতা সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। গতকালকেও কিন্তু 5 জন কিন্তু করোনার রোগী শনাক্ত হয়েছেন, যদিও পরীক্ষার সংখ্যাও কম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আক্রান্তের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে। তো সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে সচেতন মনে করছি না। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো একজনের সাথে। ভাই, কেন মাস্ক ছাড়া আপনি চলাচল করছেন? মাস্ক ছাড়া কেন এসেছেন? মাস্ক আনতে মনে নাই, মাস্ক আনতে মনে নাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে শুনতে চাচ্ছি। চাচা, আপনার মাস্ক কই? মাস্ক তো ছিল, খাইছি, মাস্কটা আনিয়ে ফেললি, আনবানি আনবেন, সমস্যা নেই। মাস্ক আমার। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে সবারই কিন্তু একটা অজুহাত রয়েছে যে ভুলে রেখে এসেছে, মাস্ক নেই, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন। তো স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কিন্তু এখনটাই কিন্তু অনেকটাই অসচেতন অবস্থায় সাধারণ জনগণ রয়েছে। তো আগামীকালকে থেকে যে 11 দফা নির্দেশনা রয়েছে, প্রশাসন যদি কঠোর নজরদারি করে সেই ক্ষেত্রে কিন্তু আবারও করোনার মোকাবেলা করা সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে করোনার সর্বশেষ সংবাদ। চলে যাবে স্টুডিওতে আপনার কাছে হাবিব। সোহাগ, আপনাকে ধন্যবাদ এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়কে। দর্শক, করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চোখে ঠুলি পড়ে আছে বলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখতে পায় না। বিএনপিকে ভোট চোরের দল হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ক্ষমতা হারানোর পর থেকে লুটপাট করতে না পেরে দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত শাহালি জয়ের রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর উদযাপন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে বঙ্গবন্ধু আলোচনায় উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ। যারা 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তাদের 96-এ খালেদা জিয়ার ভোটারবিহীন নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাদের তৃতীয়বারের প্রধানমন্ত্রী তো 1.5 মাসও ক্ষমতা থাকতে পারে নাই, কারণ ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছিল। পদত্যাগ করতে যাবে রাষ্ট্রপতি ভবনে, আমাদের পারমিশন নিয়ে যেতে হয়েছিল, জনগণের পারমিশন নিয়ে তাকে যেতে হয়েছিল। এই পরিস্থিতিতে পড়েছিল। ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, এটা বাস্তবতা। শেখ হাসিনা বলেন, যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে তাদের শাস্তি পেয়েছে, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। আজকে আওয়ামী লীগ সরকারে এসে আজকে পরপর 3বার আমরা সরকারে আসতে পেরেছি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে।
জনগণের ভোটে যদি নির্বাচিত না হতাম তাহলে এই তিনবার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। ক্ষমতায় থেকে বিএনপি জামাত দেশে যে লুটতরাজ আর দুর্নীতি চালিয়েছে, এখন আর তাদের সে সুযোগ নেই বলে দলটির নেতারা সরকারের নামে অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা খুনিদের নিয়ে এবং যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের উন্নয়নকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনো সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এই প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির প্রেতাত্মারা এখনো এদেশে সক্রিয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরে মিসাইল উৎক্ষেপণ ও সাবমেরিন অপারেশনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে নৌবাহিনীর সমুদ্র মহড়া সেফগার্ড। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, সমুদ্র মহড়া সেফগার্ড নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আজকের এই চূড়ান্ত দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আহসান হাবিব। আহসান হাবিব, চট্টগ্রামের পতেঙ্গার ইসাখার যে নৌবাহিনীর ঘাঁটিটি, সেই ঘাঁটি থেকে কিছুক্ষণ পরেই মধ্য সাগরে এই নৌবাহিনীর জাহাজ যাবে এবং সেখানে মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে তারা মহড়া অনুষ্ঠিত তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে নৌযানগুলো তারা এই ইসাখার যে ঘাঁটি, সেই ঘাঁটিতে এবং এখানে পরিকল্পনা মন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহীন ইকবাল পৌঁছবেন এবং গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানানোর পরে যাত্রা শুরু করবে। তো একটি বিষয় বলে রাখি যে এই মিসাইল উৎক্ষেপণ শুধুমাত্র নয়, অন্য দেশের আমরা যতটুকু জানি যে ব্লু ইকোনমি, দেশের অর্থনীতির মধ্যে যে একটি বড় অবদান রাখে, সেই বিষয়ের ক্ষেত্রে এই বাংলাদেশ নৌবাহিনী তারা সমুদ্রে এই সম্পদের সম্পদ রয়েছে, সেই সম্পদগুলোকে নিরাপদ রাখতে এবং বহির্রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের যে ধরনের হামলা বা জলদস্যু এবং বিভিন্ন প্রকার এই অবৈধ যে কাজকর্মগুলো এই নদী পথগুলোতে হয়ে থাকে, সমুদ্র পথগুলোতে হয়ে থাকে, সেই বিষয়গুলোকে নিরাপদ রাখতেই আমরা দেখেছি যে নৌবাহিনীর তারা এই সমুদ্রের বুকে তারা ভেসে বেড়ান এবং তারা এইগুলোকে নিরাপদ রাখতেই মূলত তাদের কার্যকলাপ। এবং আরেকটু পরে আমরা যখন গভীর সমুদ্রে যাব তখন দেখতে পাবো তারা নিক্ষেপণ করবেন এবং হেলিকপ্টার দিয়েও তারা বিভিন্ন প্রশিক্ষণ দিবেন যে কিভাবে তাদের পরিচালনা করে থাকেন। তো এই আর কিছুক্ষণ পরেই আমরা মূল আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাব, কারণ এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী এবং নৌবাহিনী প্রধান তিনি এসে পৌঁছেছেন। তো পরবর্তীতে হয়তো বা আমরা আপনাকে জানানোর চেষ্টা করবো যে গভীর সমুদ্র বন্দরে আর কি কি কার্যকলাপ বা কি কি নৌবাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে সেই বিষয়গুলো সম্পর্কে। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলী তালুকদার। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানো ও নির্বাচনের সেনাবাহিনী অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি। সংলাপ শেষে 3 দফা প্রস্তাব তুলে ধরার কথা সাংবাদিকদের বলেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। এ সময় তারা বলেন, নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, দিনের ভোট যেন রাতে না হয়, সে বিষয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে দাবি করেছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। সংলাপে ইসলামী ফ্রন্ট 5 দফা প্রস্তাব তুলে ধরেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যেন কমিশন গঠন করে, নির্বাচন কমিশন গঠন করে, তা আমরা দাবি জানিয়েছি। সে যে সেনাবাহিনীকেও নির্বাচন পরিচালনায় অন্তর্ভুক্ত করতে হবে। একটি সামগ্রিকভাবে একটা ইলেকটোরাল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা প্রস্তাব করেছি, যেটা প্রযুক্তি নির্ভর এবং বিশ্বে এই প্রযুক্তি সহজলভ্য এবং আমাদের যে আস্থাহীনতা
সেটা অনেক দূর আমরা মনে করি এই প্রযুক্তি দিয়েও আমরা ঘুচাতে পারবো। পলাতক বিএনপি নেতা আব্দুল হারিস চৌধুরী লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি করোনায় ভুগছিলেন। গত বছর আগস্টে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হন। তবে করোনায় ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ায় আবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তিনি আগে থেকেই ব্লাড ক্যান্সার ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। হারিস চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী গতকাল ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিলে হারিস চৌধুরীর মৃত্যুর বিষয়টি চাউর হয়ে যায়। ফেসবুকের এই স্ট্যাটাসের বরাত দিয়ে আজ দেশের বেশ কয়েকটি দৈনিকে তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে যাবজ্জীবন সাজা হয় হারিস চৌধুরীর। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হারিস চৌধুরীর 7 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানা হয়। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় হারিস চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মাঠ। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার তার সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ করলেও বিষয়টি নির্বাচনী কৌশল বলছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভি। একই সাথে তার মন্তব্য, তিনি শুধু আস্থা করেন জনগণ, দল ও প্রধানমন্ত্রীর উপর। এদিকে নির্বাচন ঘিরে 14 থেকে 18 জানুয়ারি সব ধরনের বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট। শীতলক্ষার পারে নির্বাচনী উৎসব, তবে সেই উৎসব ধীরে ধীরে আতঙ্কে রূপ নিচ্ছে। দিনে দিনে পরিবেশ হয়ে উঠছে উত্তপ্ত। আতঙ্ক ছড়ানো সূত্রপাত নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে, যার ফলে আগের তুলনায় কমে গেছে বিএনপির পদহারা স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারে নেতাকর্মীদের উপস্থিতির হার। তৈমুর আলম জানান, রবি তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল। এছাড়া তার বাকি অনুসারীদের পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। প্রতি রাত্রেই পুলিশের একটা মহড়া, হুন্ডা, সাদা পোশাকের পুলিশ, পোশাকি পুলিশ, তারা প্রতি রাত্রে মহড়া দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে যায়। এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি এই বিষয়টা জনস্বার্থে না দেখেন, তবে আপনার অফিসের সামনে বসে পড়া ছাড়া আবার অন্য কোনো অল্টারনেটিভ থাকবে না। নগরীর 12 নং ওয়ার্ডে প্রচারে এসে নৌকার প্রার্থী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। উনি আমার মতো আমার চেয়ে বেশি দাপটের সহিত উনি নির্বাচন প্রচারণা চালাচ্ছেন, যা আমি দেখছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি। তাহলে কেন উনি অভিযোগ করছে? এটা ওনার নতুন কোনো চাল কিনা তা আমি জানি না। হতে পারে ওনার কোনো কৌশল অথবা ওনার কোনো চাল। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থন প্রসঙ্গে আইভি জানান, এসব সমর্থনে কিছু যায় আসে না তার। আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আমার আস্থা হলো আমার জনগণ। এদিকে নির্বাচন বানচাল নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জাহিদুল আলম। আশা করি আগামী 16 তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। আমাদের যে অভিযান চলছে সেটা অব্যাহত থাকবে এবং দিনকে দিন সেটা তীব্রতর হবে। আরিফিন শাকিল, নিউজ 24, নারায়ণগঞ্জ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি সংকট ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এতে দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়ক প্রায় 3 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে? কেন এত দীর্ঘ লাইন তৈরি হয়েছে জানাবেন। ধন্যবাদ হাবিব। আপনি যেমন জানাচ্ছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে হঠাৎ ফেরি সংকট এবং ঘাট সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন না থাকলেও পণ্যবাহী ট্রাকের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ঘাটের এখন চিত্র। দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কে যে সারিটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু প্রায় 3 কিলোমিটার রয়েছে। এই সকল পণ্যবাহী ট্রাক গত রাতে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়। তবে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি সংকট থাকার কারণে পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় কেটে গেলেও তারা ফেরি পারাপার হতে পারেনি। এতে যাত্রী পণ্যবাহী ট্রাক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু নানা প্রকার অভিযোগ করে বলেন যে ভিভিআইপি করে অনেক পুলিশকে ম্যানেজ করে পিছনে এসে অনেক ট্রাক কিন্তু চলে যাচ্ছে। পাশাপাশি যে সকল ট্রাকগুলি যেতে পারছে না, তারা কিন্তু পুলিশ বা দালালদের ম্যানেজ না করতে পেরে তারা কিন্তু দৌলতদিয়া ঘাটে দীর্ঘ সময়
সবাই অপেক্ষা করছে ফেরি পারের। তো এর পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও যাত্রীবাহী পরিবহনের কিন্তু সারি নেই। এ সকল যাত্রীবাহী পরিবহন এসেই তারা ফেরি পারাপার হতে পারছে। তো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু পণ্যবাহী ট্রাক চালকদের। আমরা আরেকটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 7টি ঘাট রয়েছে, এর মধ্যে 3টি ঘাট বিকল রয়েছে, মাত্র 4টি ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে হঠাৎ ফেরি সংকট এবং ঘাট সংকটের কারণে পণ্যবাহী ট্রাক পারাপারে একটু ব্যবহৃত হচ্ছে। তবে ঘাটগুলো মেরামত করা হলেই অতি তাড়াতাড়ি পণ্যবাহী ট্রাকগুলো সহজে পারাপার করা যাবে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে হাবিবের কাছে। হাবিব। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শামীম। কয়লা আমদানির বিপরীতে বছরের পর বছর শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ময়মনসিংহের 2টি স্থলবন্দরের বিরুদ্ধে। একই অবস্থা সুনামগঞ্জের একাধিক স্থলবন্দরেও। ওজন পরিমাপের যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন কয়লা আমদানিকারকরা। ব্যাংক এলসিতে 12 টন কয়লা আমদানি উল্লেখ করা হলেও আনা হচ্ছে 20 থেকে 22 টন পর্যন্ত। যদিও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আমদানিকারকরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্থলবন্দর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কাঁটাতার ও 0 পয়েন্ট পেরিয়ে কয়লা বোঝাই সারি সারি ট্রাক ভারতের মেঘালয় সীমান্তের গাছুয়াপাড়া স্থলবন্দর থেকে প্রবেশ করছে হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দরে। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো ও বিজিবি সদস্যদের অবৈধ মালামাল তল্লাশি ঠিকঠাক চললেও প্রতি ট্রাকে ঠিক কত টন কয়লা ঢুকছে তার মাপযোগ করছে না কাস্টমস কর্তৃপক্ষ। অথচ বিশাল আকার এসব ট্রাকের প্রায় প্রতিটিতেই কয়লা থাকছে কানায় কানায় ভরা। কাস্টমসের ছোট এই কক্ষে রেজিস্ট্রার পদ্ধতিতে খাতায় হিসাব রাখা হচ্ছে। চালানে দেখানো হচ্ছে প্রতি ট্রাকে আসছে মাত্র 12 টন কয়লা। অথচ অভিযোগ আছে ট্রাক প্রতি প্রায় 20 টন কয়লা নিয়ে আসছে অনেকেই। আমদানিকারকদের যোগসাজশ থাকায় ফাঁকি দেয়া হচ্ছে কোটি টাকার রাজস্ব জানিয়ে কাস্টমসের পরিদর্শকরাও মুখ খুলতে রাজি নয়। দিবেন সরি, আপনি তো বুঝেন আমি চাকরি করি, তাদের হাই অথরিটি এখানেই আছেন, এভাবে চেইন অফ কমান্ড মেইনটেইন। সরি, আপনি আমাকে আসলে লজ্জা ফেলেন না। তো ইন্ডিয়ার মাইপা যেতে তো আমরা তো আর এখানে কি করতে পারবো না, আমাদের এখানে তো ওরা যেভাবে মেপে দেয় আপনারা সেটা খালি ইয়ে করতেছে আর কি। সরেজমিনে দিনভর অবস্থান ও কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় দৈনিক 50 থেকে 100 ট্রাক কয়লা আমদানি হয় এই বন্দর দিয়ে। ওজন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় তাই ট্রাক প্রতি 8 টনের রাজস্ব হারাচ্ছে সরকার। কাস্টমসের হিসাব বলছে 2020-21 অর্থ বছরে গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে 35,806 মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে, যেখানে প্রতি ট্রাকে অতিরিক্ত 8 টন হিসাবে রাজস্ব ফাঁকি দাঁড়ায় প্রায় 5.25 কোটি টাকা। করোনার কারণে ট্রাকের সংখ্যা কমে এলেও প্রতিদিন অন্তত শখানেক মাল বোঝাই ট্রাক আসছে এই স্থলবন্দরে, যেখানে ওজন মাপার যন্ত্র না থাকার কারণে বোঝা মুশকিল ঠিক কি পরিমাণ মালামাল থাকছে এক একটি ট্রাকে। যদিও শ্রমিকরা বলছেন ট্রাক ভেদে সেটি 20 টন পর্যন্ত আসছে। 20 টন থেকে 18 টন থেকে। সব ট্রাকে কি একই সমান মাল আসে নাকি কম বেশি থাকে? এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু আছে 1997 সাল থেকে। তবে শুল্ক ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন আমদানিকারক গ্রুপ। ভিত্তিহীন, মিথ্যা। চালানে যা উল্লেখ আছে তার চেয়ে বেশি মাল আনার স্কোপ এখানে নাই। কিন্তু এখন তো আর এটা মাপা হয় না। না, ওই স্ট্যান্ডার্ডই চলছে এখন। সীমান্তবর্তী পাহাড় আর সবুজের সমারোহ, নির্মল এমন প্রকৃতির সন্নিবেশ মাত্র 4 কিলোমিটার দূরত্বে হালুয়াঘাটের আরেক স্থলবন্দর করৈতলিতে। এখানেও একই অবস্থা, কোনো রকম পরিমাপ ছাড়াই চলছে বাড়তি কয়লা আমদানি। যদিও করৈতলি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আমরা কয়লা আনতেছি, এটা হয়তো মানুষের সন্দেহ করতে পারে রাজস্ব ফাঁকি, কিন্তু আসলে রাজস্ব ফাঁকি হয় না। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বটছড়া, বাগলি ও চারাগাঁও এই 3টি স্থলবন্দরেও কয়লা আমদানি হচ্ছে কোনো রকম পরিমাপ ছাড়াই। ফলে আমদানির বিপরীতে মিস ডিক্লারেশন বা ভুল তথ্য দিয়ে বাড়তি কয়লা আমদানির সুযোগ পাচ্ছেন আমদানিকারকরা, যদিও তা অস্বীকার করছেন ব্যবসায়ীরা। একটা গাড়ির পিঠা দিয়ে মাপতে গেলে অনেক সময় যায়, প্রায় 20 মিনিট 30 মিনিট সময় যায়, কিন্তু 2-8 মিনিট থাকতো, সাথে চলে যেত। কাস্টমসের হিসাবে সবশেষ অর্থ বছরে করৈতলি বন্দর দিয়ে কয়লা এসেছে 23,000 মেট্রিক টনেরও বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গোবরাকুড়া স্থলবন্দর, হালুয়াঘাট। আর এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।